শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটে নয়, সারা বিশ্বব্যাপী কিন্তু ডায়াবেটিক রোগীদের সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ কিন্তু সপ্তমতম অবস্থানে রয়েছে ডায়াবেটিক রোগীদের সংখ্যার দিক থেকে। এই রমজানে ডায়াবেটিক পেশেন্টরা রোজা রাখতে পারবে কিনা এবং কি কি বিষয় তাদের মেনটেন করলে তারা রোজা রেখেও সুস্থ থাকতে পারবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজ আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেডিক্স সিগনেচার ক্লিনিক নিবেদিত এখন টিভির রমজানের বিশেষ আয়োজন রমজানের স্বাস্থ্য অনুষ্ঠানে। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে রমজানে ডায়াবেটিক রোগীদের করণীয়, এবং আমাদের সঙ্গে আজ অতিথি হিসেবে রয়েছেন ডক্টর মোহাম্মদ মাজহুরুল হক তানিম, কনসালটেন্ট এন্ডোক্রাইনোলজিস্ট, মেডিক্স সিগনেচার ক্লিনিক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান এবং সেই সাথে মাহে রমজানের শুভেচ্ছা। ধন্যবাদ। যেমনটি বলছিলাম যে সারা বিশ্বব্যাপী, সেই সাথে বাংলাদেশেও কিন্তু ডায়াবেটিক রোগীদের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। প্রথমে আপনার কাছে একটু জানবো যে এই সংখ্যাটা বৃদ্ধি পাওয়ার পেছনে আসলে মূল কারণটা কি? জি, আপনি জেনে থাকবেন ডায়াবেটিসকে আমরা বলি মাল্টিফ্যাক্টরিয়াল ডিজিজ। এর পিছনে জেনেটিক কারণ, বংশগত কারণ, পরিবেশগত কারণ, লাইফস্টাইল জনিত কারণ, অনেক কারণ জড়িত আছে। এখন ডায়াবেটিস বাড়ার যে টাইপ 2 ডায়াবেটিসটা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইলের চেঞ্জ। আমরা এক্সারসাইজ করছি না, আমরা কর্পোরেট জব করছি, ডেস্ক ওয়ার্ক করছি, এক্সারসাইজ করছি না, সেডেন্টারি লাইফস্টাইল, এগুলোর কারণে ডায়াবেটিস বেড়ে যাচ্ছে। আরেকটি কারণ হচ্ছে ডায়াগনোসিস বেশি হওয়া। আগে কিন্তু রোগ নির্ণয় খুব বেশি হতো না, কিন্তু এখন মডার্ন টেকনোলজি এসেছে, সবাই পরীক্ষা নিরীক্ষা করছে, সবাই সচেতন হচ্ছে, সেই পরীক্ষার মাধ্যমে উঠে আসছে ডায়াবেটিসটা। আচ্ছা, অর্থাৎ এখন তো আমরা যেহেতু একটু হলেও সচেতন কিন্তু হয়েছি, যার জন্য যেটা আপনি বললেন যে আমরা রেগুলার বেসিসে টেস্ট যেহেতু করছি, তার মানে ডায়াগনোসিসটাও আমরা বুঝতে পারছি যেটা কোন হারে আসলে বৃদ্ধি পাচ্ছে। এখন যেহেতু রমজান মাস চলছে, রমজান মাস মানেই কিন্তু আসলে সবাই কিন্তু কম বেশি চেষ্টা করে ডায়াবেটিক আর নন ডায়াবেটিক রোজা রাখার জন্য। তো ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রেও কিন্তু একটা তাদের কনফিউশন থাকে, একটা দ্বিধাদ্বন্দ্ব, একটা ভীতি কাজ করে, সেই সাথে পরিবারের সদস্য যারা রয়েছে যে সেই ডায়াবেটিক পেশেন্টটি রোজা রাখতে পারবে কিনা। ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। আমরা ডায়াবেটিক রোগীদের বলে থাকি যে রমাদানের আগেই ওনারা আমাদের কাছে আসবে এবং আমরা প্রি রমাদান অ্যাসেসমেন্ট করি যে ওনাদের ডায়াবেটিস রোগীদের রোজা রাখে কতটুকু রিস্ক আছে। আমরা মাইল্ড, মডারেট, সিভিয়ার এভাবে ভাগ করে ওনাদের ক্লাসিফিকেশন করে থাকি। যেমন কারো যদি প্রিভিয়াস 1 মান্থে হাইপোগ্লাইসেমিয়ার রিস্ক থাকে বা হাইপোগ্লাইসেমিক হয়ে হসপিটালে ভর্তি রিস্ক থাকে, অথবা কেউ যদি প্রেগনেন্ট থাকে এবং 3 বেলা ইনসুলিন নিচ্ছে, অথবা কেউ যদি কিডনি রোগী থাকে এবং উনি ডায়ালাইসিস পাচ্ছে, তাদেরকে কিন্তু আমরা হাই রিস্কে রাখি এবং রোজা রাখতে কিছুটা ইনহিবিট করি। বা দেখা যায় যে তারপরে ওনারা রোজা রাখতে চায়, আমরা বলি একটু স্পেশাল সতর্কতা অবলম্বন করে আপনি রোজা রাখবেন। আচ্ছা, যদি কারো ক্ষেত্রে দেখা যায় যে তার ব্লাড সুগার হয়তো নর্মাল আছে এবং সেই সাথে তিনি রোজা রাখছেন এবং মোটামুটি তিনি ফিটও আছেন, তো তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি যে 7 দিন বা 10 দিন পর পর তিনি তার ব্লাড সুগারটা চেক করবেন যেটা ঠিক আছে কিনা এবং পরবর্তী রোজা রাখার জন্য তিনি ফিট কিনা? জি, এই ক্ষেত্রে কিন্তু রমজান মাস যেহেতু চলে এসেছে, ওনারা যখন রোজা রাখবেন আমরা বলি যে আপনাদের যখন শরীর খারাপ লাগবে, হাইপোগ্লাইসেমিয়ার কোনো লক্ষণ দেখা দেবে, যেমন বুক ধরফর করা, অতিরিক্ত ঘাম দেওয়া বা মাথা ঘোরানো, তখন আপনার ব্লাড সুগার পরীক্ষা করে দেখবেন। অনেকে কিন্তু মনে করে থাকে যে ব্লাড সুগার হয়তো রমজানের পরীক্ষা করা যায় না। হ্যাঁ, কিন্তু আলেমরা মতামত দিয়েছেন যে রোজা রেখেও ব্লাড সুগার পরীক্ষা করা যায় এবং ইনসুলিনও দেওয়া যায়। কারো যদি এরকম শরীর খারাপ লাগে, যেমন ব্লাড সুগার কমে গেলেও শরীর খারাপ লাগতে পারে, বেড়ে গেলেও খারাপ লাগতে পারে, সেই ক্ষেত্রে আমরা বলি ইফতারের আগে আপনার ব্লাড সুগার চেক করে দেখবেন যে আপনি হাইপোগ্লাইসেমিক হয়ে যাচ্ছেন কিনা, অথবা ইফতারের 2 ঘন্টা পরে আপনি ব্লাড সুগার করে দেখবেন যে আপনার ব্লাড সুগার হাই হয়ে যাচ্ছে কিনা। আমরা যতটুকু জানি যে মেডিক্স সিগনেচার ক্লিনিকে কিন্তু প্রি রামাদানের একটা প্যাকেজ রয়েছে স্পেশালি ফর ডায়াবেটিক পেশেন্ট, এবং এখানে কিন্তু প্রচুর আমরা ডায়াবেটিক পেশেন্টদেরকে দেখেছি তারা নিজের ইচ্ছাতেই কিন্তু এসছেন, ডায়াবেটিস চেক করেছেন, তারা ভালো আছেন কিনা, তাদের কিডনি ভালো আছে কিনা। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন আসলে? জি, এটি খুবই সুন্দর একটি উদ্যোগ। অনেকে দেখা যায় যে আলাদা আলাদা করে চেক আপ করতে যায় না, যখন একটা প্যাকেজে পেয়ে যায় স্বল্প মূল্যে তখন ওনারা সেটা করতে আগ্রহী হয়। এবং রমজানের আগেই ওনারা যে চেক আপগুলো করে, ওনাদের হেলথ স্ট্যাটাসটা কেমন আছে, অনেকে দেখা যায় যে আগে ক্রিয়েটিনিন ভালো ছিল, হঠাৎ করে একটু বেশি চলে আসছে, সেই ক্ষেত্রে ওনারা আলাদা যে সতর্কতা অবলম্বন করতে হবে, রোজা রাখতে গেলে যে আপনার প্রিকশনগুলো নিতে হবে সেগুলো আমরা বলে দিচ্ছি, এবং ওনারা আশা করা যায় যে সুস্থ শরীরে রোজা রাখতে পারবেন। এবং একজন পুষ্টিবিদ হিসেবে যেহেতু আমিও এখানে মেডিক্সে আমি কাজ করছি, সেখানে কিন্তু অনেক নতুন নতুন আমরা পেশেন্ট পেয়েছি যে যারা হয়তো জানতো তারা নন ডায়াবেটিক, কিন্তু এই প্রি রামাদানের যে প্যাকেজটা, ওয়েলনেস প্যাকেজ, সেখানে যত ধরনের টেস্ট আছে সব করার পরে কিন্তু তারা জানতে পেরেছে যে তাদের ডায়াবেটিস হয়েছে অথবা তারা প্রি ডায়াবেটিস কন্ডিশনে রয়েছে। সো এই যে প্রি ডায়াবেটিস রোগীদের সংখ্যাটা বা প্রি ডায়াবেটিক রোগীদের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, এটার পেছনে আসলে কারণটা কি? এবং আমরা যতটুকু দেখেছি যে এদের মধ্যে তরুণদের সংখ্যাটা কিন্তু এখন অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে।
জি, আপনি জানেন ডায়াবেটিস যখন প্রি ডায়াবেটিক লেভেলে থাকে বা অল্প মাত্রায় থাকে তখন কিন্তু কোনো লক্ষণ প্রকাশ পায় না। অনেক সময় রোগীরা বলে আমি তো আমার শরীরে কোনো খারাপ লাগছে না বা আমি পরীক্ষাও করিনি। কিন্তু যখন ওরা এরকম চেক আপগুলোতে চলে আসে তখন দেখা যায় প্রি ডায়াবেটিক বা অল্প পরিমাণ ডায়াবেটিস যা আছে ওনারা বুঝতে পারেন। আর আপনি যে একটা সুন্দর প্রশ্ন করেছেন যে ইয়ংদের মধ্যে এই ডায়াবেটিসটা বেড়ে যাওয়া বা প্রি ডায়াবেটিস চলে আসার কারণ কি, এর মধ্যে হচ্ছে লাইফস্টাইলের চেঞ্জ, বেশি রাত জাগা, ইনসুলিন রেজিস্ট্যান্স, তারপর এক্সারসাইজ কম করা, ফাস্টফুড বেশি খাওয়া, এগুলোর কারণেই হচ্ছে আপনার মানে তরুণ বয়সেই প্রি ডায়াবেটিক বা ডায়াবেটিক লেভেলে ওনারা চলে যাচ্ছেন। যাদের ওজন বৃদ্ধি পাচ্ছে, যেটা আমরা বলছি ওভারওয়েট বা ওবেসিটিতে যারা ভুগছে, তাদের ক্ষেত্রে আপনার পরামর্শটা আসলে কি? আমরা যতদূর আসলে বিভিন্ন পরিসংখ্যান, বিভিন্ন সার্ভে থেকে দেখেছি যে যারা ওভারওয়েট অথবা ওবেসিটিতে ভুগছে তাদের ব্লাড সুগার বৃদ্ধি পাচ্ছে, তাদের ইউরিক অ্যাসিড বৃদ্ধি পাচ্ছে, তাদের লিপিড প্রোফাইল কিন্তু হাই হয়ে যাচ্ছে। শুধু তাদের প্রতি আপনার মেসেজটা কি স্পেশালি? যে তাদের অবশ্যই লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, তাদের সার্টেন একটা টাইম রাখতে হবে এক্সারসাইজের জন্য, অথবা খাবার দাবারের চেঞ্জ আনতে হবে। আপনি জানেন পুষ্টিবিদ হিসাবে যে ওনাদের হচ্ছে ফাইবার রিচ সমৃদ্ধ খাবার বেশি খেতে হবে, রিফাইন্ড সুগার বা রিফাইন্ড ফুড যেগুলো আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে। এগুলোর মাধ্যমে ওনারা যে প্রি ডায়াবেটিক হয়ে যাচ্ছে সেটা প্রিভেন্ট করা যায়। আপনি জেনে থাকবেন প্রি ডায়াবেটিক থেকে যে ডায়াবেটিস হয়ে যাচ্ছে এটি কিন্তু ওনারা যে লাইফস্টাইল চেঞ্জ করে বা পরিবর্তন করে সেটা কিন্তু প্রিভেন্ট করা যেতে পারে, ডায়াবেটিক হওয়াটা ডিলে করা যেতে পারে। অনেকে বুঝতেই চায় না যে প্রি ডায়াবেটিস হয়ে গেছে, তারা হয়তো মনে করে যে না, প্রি ডায়াবেটিস যেহেতু তার মানে আমার ডায়াবেটিস এখনো হয়নি। সো সেক্ষেত্রে আসলে আপনারা পেশেন্টদেরকে কীভাবে কাউন্সিলিং করে থাকেন? যেমনটা আপনি খুব চমৎকার করে বললেন যে প্রি ডায়াবেটিস কন্ডিশনে কেউ যদি প্রপারলি তার লাইফস্টাইলটাকে মডিফাইড করতে পারে, সেই ডায়াবেটিসটাকে তারা কিন্তু সেখানেই স্টপ করতে পারে। কি তাদেরকে বলে আপনার লাইফস্টাইল পরিবর্তন করবেন, নিয়মিত চেকআপে আসবেন। অনেক সময় আমরা দেখা যায় যে প্রি ডায়াবেটিক লেভেলে ম্যাটফর্মিন জাতীয় ওষুধও দিয়ে থাকি, যারা লাইফস্টাইল চেঞ্জ করতে পারে না বা অ্যাক্সেস করার সময় পায় না, সেই ম্যাটফর্মিনও কিন্তু আপনার প্রি ডায়াবেটিক লেভেল থেকে ডায়াবেটিক লেভেলে যাওয়াটা প্রিভেন্ট করে থাকে। ডায়াবেটিক পেশেন্টদের কিন্তু একটা কমন কোয়েশ্চেন থাকে, সেটা রমজানের সময় স্পেশালি, যেহেতু তারা জানে যে রেগুলার হাঁটাহাঁটির মাধ্যমে তাদের সুগার কন্ট্রোলে আসে, কিন্তু রামাদানে আসলে কিভাবে, কোন সময়টাতে, কত মিনিট হাঁটলে তারা তাদের ব্লাড সুগারটাকে আসলে নর্মাল রাখতে পারবে? খুবই সুন্দর প্রশ্ন। আমরা তো ইউজুয়ালি ডায়াবেটিক রোগীদের বলে থাকি আপনার সকালবেলা বা বিকালবেলা আপনি 30 থেকে 40 মিনিট ঘাম ঝরিয়ে হাঁটবেন, কিন্তু রমজান মাসে তো রোজা রেখে সকালবেলা বা রোদের মধ্যে সেটা পসিবল হয় না। তাদেরকে আমরা বলে থাকি ইফতারের পরে আপনি আধা ঘন্টা রেস্ট নিয়ে যদি চান আধা ঘন্টা এক্সারসাইজ করতে পারেন, অথবা আপনি জিম করতে পারেন বা কার্ডিও করতে পারেন। আর যারা তারাবির নামাজ পড়ে আমরা বলে থাকি আপনি যদি 20 রাকাত তারাবির নামাজ দাঁড়িয়ে পড়ে থাকেন সেটাই আপনার ব্যায়াম হিসেবে কাউন্ট হবে, আলাদা করে এক্সারসাইজ না করলেও হবে। আচ্ছা, আমরা এই ডায়াবেটিক পেশেন্টদের আরও অনেক বিষয় নিয়ে বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছে তারা কখন কত মিনিট হাঁটতে পারবেন। আপনি খুব চমৎকার করে বললেন যে যেহেতু তারাবি নামাজ পড়া হয়, এটাও কাইন্ড অফ একটা এক্সারসাইজ বলা যেতে পারে। সো এখন একটু জানবো যে একজন এন্ডোক্রাইনোলজিস্ট হিসেবে তো আপনাকে নিশ্চয়ই ডায়াবেটিক পেশেন্ট অ্যাজ ওয়েল যাদের থাইরয়েড রিলেটেড প্রবলেম রয়েছে সে ধরনের পেশেন্টও ডিল করতে হয়। একটু যদি আমাদেরকে বলতেন যে বাংলাদেশেও কিন্তু মোট জনগোষ্ঠীর আমরা যতটুকু পরিসংখ্যান থেকে আমরা জানি যে প্রায় 4 কোটির মতো মানুষ কিন্তু থাইরয়েডজনিত সমস্যায় ভুগছে। এই সংখ্যাটা কেন আসলে বৃদ্ধি পাচ্ছে এত বেশি? জি, আপনি জেনে থাকবেন যে থাইরয়েড রোগ ইউজুয়ালি 2 ধরনের আছে, হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজমের যে রোগগুলো বা লক্ষণগুলো দেখা দেয় যে আপনার ওজন বেড়ে যাচ্ছে বা দুর্বল লাগছে বা চুল পড়ে যাচ্ছে অথবা কনস্টিপেশন হচ্ছে, এই ধরনের সমস্যা দেখা দেয়। আর হাইপারথাইরয়েডিজমের ঠিক উল্টোটো দেখা দেয় যে হচ্ছে আপনার বুক ধরফর করছে অথবা ওজন কমে যাচ্ছে, সেই সাথে চোখটা বড় হয়ে যাচ্ছে বা চোখ কোটর থেকে বের হয়ে যাচ্ছে, সেই সাথে ফিমেলদের ক্ষেত্রে আপনার পিরিয়ড ইরেগুলার হতে পারে, হাইপার এবং হাইপো দুই ক্ষেত্রেই। আপনি যে প্রশ্নটা করেছেন যে হচ্ছে ওজন রিলেটেড, যে হাইপোথাইরয়েডিজমে ওজন বেড়ে যাচ্ছে, রোগীরা এসে বলে আমি তো কিছু খাচ্ছি না, পানি খেলেও আমার ওজন বেড়ে যাচ্ছে, বা কেন আমার ওজন বেড়ে যাচ্ছে? আপনি জানেন যে হাইপোথাইরয়েডিজমে হচ্ছে শরীরের মেটাবলিজম স্লো হয়ে যায়, বা থাইরয়েড হরমোন ঘাটতি থাকার জন্য শরীরের মেটাবলিজম প্রপারলি হয় না। এই জন্য ওরা অল্প পরিমাণ খাবার খেলেও সেই খাবারটা ওনার ক্যালোরিটা বার্ন হচ্ছে না, বা এক্সেস ক্যালোরিটা ওনাদের শরীরে মেদ আকারে জমছে। তাই ওনাদের ওজন কমতে গেলে অবশ্যই আগে থাইরয়েড হরমোনের লেভেল বা মাত্রা কন্ট্রোলে আনতে হবে, তারপরে হচ্ছে আপনাদের যে ডায়েট বা এক্সারসাইজ আপনারা যা দিয়ে থাকেন বা আমরা দিয়ে থাকি সেগুলোতে আমরা যাব। সেই সাথে আমরা কিছু ওয়েট লসে এখন মেডিকেশন দিয়ে থাকি, GLP-1 অ্যানালগ, যেগুলো USFDA অ্যাপ্রুভড ঔষধ বা ইনজেকশন, সেগুলোর মাধ্যমেও যারা সহজে ডায়েট এবং এক্সারসাইজের মাধ্যমে ওজন কমাতে পারছে না তাদেরকে আমরা সেভাবে ওজন কমাতে সহায়তা করি।
অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি, স্পেশালি আমি নিজে অনেক ধরনের পেশেন্ট কিন্তু ডিল করে থাকি যাদের থাইরয়েড জনিত সমস্যা রয়েছে এবং তারা ওভারওয়েট অথবা ওবেসিটিতে তারা ভুগছে, কিন্তু তাদের ওজন কমছে খুবই স্লো ওয়েতে। এর বিশেষ কোনো কারণ আছে কিনা? জি, থাইরয়েড হরমোনের একটি কাজ হচ্ছে যে আমাদের শরীরের মেটাবলিজম নিয়ন্ত্রণ করা বা কন্ট্রোল করা। আমাদের বেজাল মেটাবলিক রেটটা কেমন হবে, সেটি ফাস্ট হবে না স্লো হবে, সেটি কিন্তু আপনার এই থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণ করে থাকে। আপনি যেটি বললেন যে ওজন সহজে কমছে না, ডায়েট করেও কমছে না বা এক্সারসাইজ করে কমছে না, এর পিছনে কিন্তু এই থাইরয়েড হরমোন দায়ী। এই থাইরয়েড হরমোনের ঘাটতি থাকার জন্য ওনাদের মেটাবলিজম স্লো হয়ে যাচ্ছে এবং ওজন সহজে কমতে চাচ্ছে না। অনেক রোগীরাই কিন্তু জানতে চায়, সেটা থাইরয়েডের পেশেন্টে হোক বা একটা নর্মাল ইন জেনারেল মানুষও কিন্তু জানতে চায় যে আমার মেটাবলিজম সিস্টেমটাকে আমি আসলে কিভাবে ফাস্ট করতে পারি। জি, ফাস্ট করতে চাইলে যাদের থাইরয়েডের সমস্যা আছে অবশ্যই সেই ঘাটতিটা যে আছে সেটা আমাদের রিপ্লেসমেন্ট করতে হবে লেভোথাইরক্সিন জাতীয় ওষুধ দিয়ে। এছাড়া ওনারা চাইলে এক্সারসাইজ করতে পারে, এক্সারসাইজ করলে মেটাবলিজম ফাস্ট হবে। এছাড়া আপনারা জানেন ব্ল্যাক কফি যদি খেয়ে থাকে সেটি কিন্তু হচ্ছে আপনার বেজাল মেটাবলিক রেট বা হার্টবিট বাড়িয়ে থাকে বা হার্ট রেট বাড়িয়ে থাকে, সেটির মাধ্যমেও কিন্তু ওনাদের যে মেটাবলিজম সেটি বাড়াতে পারেন। তারপরে আমরা বলতে পারি যে আসলে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে কেউ যদি থাকে রেগুলার, সেক্ষেত্রে তার মেটাবলিজমটা একটু দ্রুত হতে পারে। আচ্ছা, একটু এখন জানবো যে গর্ভকালীন ডায়াবেটিস যাদের হয়ে থাকে, অনেক সময় দেখা যায় তাদের থাইরয়েড জনিত সমস্যাও কিন্তু হয়ে থাকে। এই ধরনের পেশেন্ট বলবো না, আসলে তাদের জন্য কি আসলে রোজা রাখাটা নিরাপদ কিনা? জি, সুন্দর প্রশ্ন। যাদের গর্ভকালীন ডায়াবেটিস আছে তাদেরকে আমরা খুব স্ট্রিক্ট ব্লাড সুগার কন্ট্রোল রাখতে বলি, যে খালি এদেরকে তো আমরা আসলে হাই রিস্ক প্রেগন্যান্সির ক্যাটাগরিতে ফেলতে পারি, ক্যাটাগরিতে রাখি, যে রোজা রাখার ক্ষেত্রে আমরা ইনহিবিট করি। যে বিশেষ করে যারা ইনসুলিন নিচ্ছে, গর্ভকালীন ডায়াবেটিস আছে এবং 3 বেলা ইনসুলিন নিচ্ছে, সেই ক্ষেত্রে বাচ্চা এবং মায়ের ওয়েলবিংয়ের ব্যাপার থাকে, বাচ্চার ওজনের ব্যাপার থাকে এবং নিউট্রিশনের ব্যাপার থাকে। সেই ক্ষেত্রে ওনাদের আমরা বলি যে আপনারা যদি চান পরবর্তীতে রোজা কাজা করে নিতে পারেন। এরপরেও রোগীরা যদি বেশি আপনার ইনসিস্ট করে যে রোজা রাখতেই চায়, সেই ক্ষেত্রে ওনার স্পেশাল প্রিকশন নিয়ে বা 3 বেলা ইনসুলিন নিয়ে রোজা রাখতে পারবেন। এবং ইনসুলিন নিলে অবশ্যই ওনাদের সতর্ক থাকতে হবে ওনার হাইপোগ্লাইসেমিক হয়ে যাচ্ছে কিনা, এবং হাইপোগ্লাইসেমিয়ার কোনো লক্ষণ দেখা দিলে ব্লাড সুগার পরীক্ষা করে 3.9-এর কম থাকলে ওনারা রোজা ভেঙে ফেলতে পারবেন। আচ্ছা, অর্থাৎ আপনি যে প্যাথোলজিক্যাল টেস্টগুলোর কথা বললেন, সেই টেস্টগুলো করার মাধ্যমে মনিটর করতে হবে, ফলো আপ করতে হবে, তারপরে সিদ্ধান্ত নিতে হবে যে তিনি রোজা রাখতে পারবেন কি পারবেন না। আমরা এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি দিচ্ছি। বিরতির আগে আমরা ডায়াবেটিক পেশেন্টদের বিভিন্ন সমস্যা নিয়ে এবং সেই সাথে থাইরয়েড রোগী যারা রয়েছে তাদের অনেক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম। থাইরয়েড পেশেন্টদের মধ্যে ওষুধ গ্রহণ করা নিয়ে কিন্তু একটা কনফিউশন কাজ করে। আমরা যতটুকু জানি যে থাইরয়েড পেশেন্ট যারা রয়েছে তাদের মেডিসিনটা গ্রহণ করতে হয় সকালবেলায় খালি পেটে, এবং অনেকে যে ভুলটি করে থাকে, যেটা আমরা পেশেন্টদের কাছ থেকে শুনি, যে থাইরক্সিন যে ওষুধটা সেটি খেয়েই তারা কিন্তু ব্রেকফাস্ট করে ফেলছে। আবার অনেকে দেখা যাচ্ছে যে নিয়ম মাফিকভাবে 1 ঘন্টা পরে খাচ্ছে। এক্ষেত্রে আপনার আসলে মতামতটা কি, যে থাইরক্সিনটা কখন খাওয়া উচিত এবং কত ঘন্টার গ্যাপ দেওয়া উচিত? জি, খুবই সুন্দর প্রশ্ন। লেভোথাইরক্সিন সাধারণত 2 থেকে 4 ঘন্টা আগে খালি পেটে বা এমটি স্টোমাকে ভালো কাজ করে বা ভালো অ্যাবজর্পশন হয়। সেই ক্ষেত্রে রমজান মাসে আরেকটি সমস্যা দেখা দেয়, যে রমজান মাসে তো আর সেটি সকালে খালি পেটে খাওয়া যায় না, ওনারা সেটি ইফতারে খাবে না সেহরিতে খাবে, কনফিউজ হয়ে যায়। ইফতারে যেহেতু ওষুধটা খেয়ে আবার আধা ঘন্টা ওয়েট করা একটু মানে ডিফিকাল্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা বলি আপনি সেহরির আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে বা আরও যদি আগে খেতে চান 2 ঘন্টা আগে যদি খেয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার ওষুধটি ভালো কাজ করবে। অনেকে দেখা যায় যে সেহরির আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে উঠতে পারে না, উঠেই তাড়াতাড়ি সেহরি করে ফেলে। তাদের ক্ষেত্রে বলি আপনি যদি রাতে শোয়ার সময় খেয়ে ফেলেন, ঘুমানোর সময়, তাহলেও কিন্তু এটি আপনি এমটি স্টোমাকে খাচ্ছেন বা খালি পেটে খাচ্ছেন হিসেবে কাউন্ট হবে, কারণ খাবার 3 থেকে 4 ঘন্টা পরে কিন্তু স্টোমাক খালি হয়ে যায় বা এমটি হয়ে যায়। তাই যারা সেহরিতে বেশি আগে উঠতে না পারে তারা চাইলে রাতে শোয়ার সময় এই ওষুধটি খেয়ে ঘুমিয়ে পড়তে পারে। এছাড়া আরেকটি ব্যাপার আপনি জানেন যে এই ওষুধ খাওয়ার আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে গ্যাসের ওষুধ, আয়রন, ক্যালসিয়াম সেগুলো খাওয়া যায় না। সেগুলো যদি ওনারা অ্যাভয়েড করেন তাহলে এই ওষুধের কার্যকারিতা আরও বেড়ে যাবে বা সেটার অ্যাবজর্পশন ভালো হবে। আচ্ছা, আমার মনে হয় আমরা খুব চমৎকার একটা তথ্য পেলাম আপনার কাছ থেকে, যে থাইরক্সিন বা থাইরয়েডের যে ওষুধগুলো রয়েছে সেগুলো খাওয়ার ক্ষেত্রে তার আগে পরে অবশ্যই গ্যাস্ট্রিকের এবং আয়রন জাতীয় ওষুধ খাওয়া থেকে বিরত থাকতে হবে। ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রেও আরও কিছু কনফিউশন কাজ করে বা তাদের কিছু পছন্দের অপছন্দের বিষয় রয়েছে, যেমন যারা
ইনসুলিন নিচ্ছে, অনেকে আছে ইনসুলিন নেওয়াটাকে তারা খুব হ্যাসেল মনে করেন, তারা সবসময় চায় যে আমি ইনসুলিন না নিয়ে যদি আমি একটু ট্যাবলেট ফর্মে আমি এটা খেতে পারি কিনা, এই বিষয়ে আপনি আসলে কি বলবেন? এই ব্যাপারে হচ্ছে যাদের আপনার ক্রিয়েটিনিন বেশি তাদের কিন্তু কিছু রেস্ট্রিকশন আছে, যে ক্রিয়েটিন 1.5-এর উপরে থাকলে কিন্তু ম্যাটফর্মিন জাতীয় ওষুধ দেওয়া যাবে না। এছাড়াও যাদের ব্লাড সুগার খুব বেশি থাকে, ফাস্টিং 16-এর উপরে এবং আফটার মিল 19-এর উপরে, তাদের কিন্তু ঔষধ দিয়ে ব্লাড সুগার ভালো কন্ট্রোলে আসবে না। যারা এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যায় এবং কোনোভাবেই ব্লাড সুগার কন্ট্রোল হচ্ছে না, তাদের কিন্তু অবশ্যই আমাদের ইনসুলিনে যেতে হবে। আরেকটি ব্যাপার হচ্ছে প্রেগনেন্সিতে, অনেকেই বলে যে আমাকে কি মুখের ওষুধ দেওয়া যাবে না। আপনি জেনে থাকবেন যে প্রেগনেন্সিতে হচ্ছে আপনার মুখের ওষুধগুলো কন্ট্রা ইন্ডিকেটেড, সেটি বাচ্চা এবং মায়ের দুজনেরই ক্ষতি করতে পারে। সেই সিচুয়েশনগুলোতে কিন্তু আমাদের অবশ্যই ইনসুলিনে যেতে হয়, রোগীরা চাইলেও মুখের ওষুধ করা যায় না। যেহেতু প্রেগনেন্সির বিষয়টা আসলো, অনেক প্রেগনেন্ট মায়েরা রয়েছে যেটাকে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস আমরা বলে থাকি, অনেক সময় কিন্তু দেখা যায় যে বেবি ডেলিভারি হবার পরেও কিন্তু তাদের ডায়াবেটিসটা রয়ে গেছে। এটার জন্য আসলে কি কি কারণ রয়েছে? যে তার লাইফস্টাইল মডিফিকেশন ঠিকমতো হয়নি, বা তার ওজন বৃদ্ধি হয়তো হচ্ছে, অথবা তার যে খাবারের প্যাটার্নের যে পরিবর্তন সেটি হয়তো তিনি করছেন না, যার জন্য তিনি পার্মানেন্ট ডায়াবেটিক পেশেন্ট হয়ে গেছেন। জি, গর্ভকালীন ডায়াবেটিসের ক্ষেত্রে 90% ক্ষেত্রে এই প্লাসেন্টা রিমুভ হয়ে যাওয়ার পরে ব্লাড সুগার কমে যায় বা ডায়াবেটিসের থাকে না। কিন্তু 10% ক্ষেত্রে আপনি যেটি বললেন যে ডায়াবেটিস থেকে যেতে পারে এবং পার্মানেন্ট ডায়াবেটিস হয়ে যেতে পারে, সেটির পিছনে হচ্ছে আপনার লাইফস্টাইল পরিবর্তন, ইনসুলিন রেজিস্ট্যান্স, ওজন বেশি থাকা বা খাদ্যাভ্যাসের পরিবর্তন, সেগুলো একটি কারণ হতে পারে। তাদের ক্ষেত্রে কিন্তু নিয়মিত আমরা বলি ফলো আপে থাকবেন, আপনার 3 মাস পর চেক আপে আসবেন যে আপনার ব্লাড সুগার কেমন কন্ট্রোলে আছে। এখানে একটি আসার কথা হচ্ছে যে আপনার গর্ভকালীন অবস্থায় যে ওনারা ইনসুলিন নিয়েছিল, গর্ভাবস্থার পরে আপনার প্লাসেন্টা রিমুভ হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা চাইলে মুখের ওষুধও দিতে পারি, তখন আর ইনসুলিন নাও লাগতে পারে। আচ্ছা, ছোট্ট করে এখন আপনার কাছে একটু জানতে চাইবো যে ডায়াবেটিস নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য আসলে আমাদের কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত? জি, আমরা চাইলে হচ্ছে জনগণকে সচেতন করতে পারি, যে আমরা যেভাবে টিভিতে প্রোগ্রাম করছি বা সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব, ফেসবুকে আমরা সচেতন করতে পারি রোগীদের কী কী কারণে ডায়াবেটিস হচ্ছে, বা কী কী করলে ডায়াবেটিস বেড়ে যাবে, বা কী কী করলে আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারেন। এছাড়া আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করে, ব্লাড সুগার চেকের আপনার ক্যাম্প করে রোগীদেরকে জানাতে পারি যে আপনি তো অলরেডি প্রি ডায়াবেটিক বা ডায়াবেটিক লেভেলে চলে গিয়েছেন। এই প্রোগ্রামগুলো যদি আমরা করে থাকি, সেই ক্ষেত্রে মেডিক্সও আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, যদি ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ডায়াবেটিস রোগীদের আপনার সচেতন করতে পারে এবং নির্ণয়ের হারটা বাড়াতে পারে, তাহলে কিন্তু ডায়াবেটিস রোগীরা উপকৃত হবে, অনেকটা আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ মেডিক্স সিগনেচার ক্লিনিককে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন মেডিক্স সিগনেচার ক্লিনিক নিবেদিত এখন টিভির রমজানের বিশেষ আয়োজন রমজানের স্বাস্থ্য অনুষ্ঠানটি। আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।